নমস্কার। শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে এসেছি এই বিষয়টি উৎসাহের, এই বিষয়টি উদ্দীপনার, এই বিষয়টি আমাদের চারপাশে নানা অন্যায়, নানা অবিচার এবং নানা ধরনের ব্যাধি দেখার পরেও এই ভাবনাটুকু পোষণ করা যে আমরা পারব। আমরা মানে আমি এবং আপনি, আমরা মানে আমি আপনি এবং আরো বাকিরা যারা মিলে এই সমাজকে আমরা নির্মাণ করি। আমরা প্রত্যেকে মিলে তিলে তিলে আমাদের চারপাশকে সুন্দর রাখার স্বপ্ন দেখি। কেউ কেউ কখনো কখনো সেখানে প্রবেশ করে এবং আমাদের স্বপ্নগুলোকে একেবারে নস্যাৎ করে, ভেঙে দেয়, গুঁড়িয়ে দেয়। আমরা উঠে দাঁড়াই, আমরা আবার স্বপ্ন দেখি। আমাদের চারপাশে প্রতিদিন মানুষ কেনা বেচা হয়, আমাদের চারপাশে নেশা সামগ্রী কেনা বেচা হয়, আমাদের চারপাশে এই প্রজন্মের ছেলেমেয়েরা নেশায় আসক্ত হয়ে এমনকি মৃত্যুবরণ করে রিহ্যাব সেন্টারে থাকে। আমাদের চারপাশেই প্রতিদিন চোরেরা ঘোরাফেরা করে, ডাকাতেরা ঘোরাফেরা করে, যারা খুন করে তারাও কেউ কেউ প্রকাশ্যে ঘোরাফেরা করে, যারা গাঁজার ব্যবসা করে তারাও ঘোরাফেরা করে। আমাদের চারপাশেই তারা যারা আমার আপনার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়, আমাদের চারপাশেই ঘোরাফেরা করে তারা যারা মানব পাচারের সঙ্গে যুক্ত, যারা অনুপ্রবেশকারীদের সাহায্য করে কোনো না কোনো ভাবে। আমাদের চারপাশেই ঘোরাফেরা করে এমন বহু মানুষ যারা প্রত্যেক দিন শিশু নির্যাতনে কোনো না কোনো ভাবে অংশ নেয়, কিন্তু আমরা কখনো তাদের চিনি, কখনো তাদের চিনি না। প্রশাসন, সেটা সাধারণ হোক এবং পুলিশ হোক, এই দু ধরনের প্রশাসনকে যদি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তাহলে এই ধরনের চক্রগুলোকে আমরা বেশি বেশি করে ধরতে পারবো। গত দুদিনে আমরা বেশ কয়েকটি এমন অভিযান দেখলাম যেখানে ট্রাফিক থেকে শুরু করে বেআইনি সিলিন্ডার বাজেয়াপ্ত করা থেকে শুরু করে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা দুর্দান্ত ভূমিকা নিয়েছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সব সময় হয়নি 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 এবং হয়নির যে বিষয়গুলো আমরা তুলে ধরি তার পাশাপাশি হচ্ছে হচ্ছে এবং হচ্ছের বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। আমরা বলতে চাই যেটা হচ্ছে না সেটা হচ্ছে না বলতে হবে, যেটা হচ্ছে, যেটা হয়েছে সেটার কথাও আপনাদের জানান দিতে হবে, কারণ সেখানেও হয়তোবা আমার আপনার ভূমিকা ছিল। সাধারণ মানুষদের অংশগ্রহণ ছাড়া একটি সিলিন্ডার কোথায় কালোবাজারি হচ্ছে সেখানে প্রশাসনিক কর্মকর্তারা ঢুকে পড়ছেন, এটা অসম্ভব। অর্থাৎ একটি গ্রামের, একটি অঞ্চলের, একটি পাড়ার, একটি আমি যদি বলি যে শহরের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া অন্যায় যারা করছেন নিয়মিতভাবে তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে পাকড়াও করা, তাদের ওই ডেরায় গিয়ে পৌঁছে যাওয়া প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারা অসম্ভব। এই বিষয়টিকে মাথায় রেখে আসুন আমরা আজ আবারও বিশ্বাস করি যে আমরা পারব। দেখুন প্রাসঙ্গিক এক দুটো বিষয়। I don't want to talk personal language. You have tampered the motor vehicle number plate and we are seizing it. लोग तो ये स्पेशल एनफोर्समेंट कर रहे हैं, स्पेशल एनफोर्समेंट ड्राइव कर रहे हैं, तो ये रेगुलरली हम लोग करते रहते हैं। इट इज आवर ड्यूटी। देखा जा रहा है बहुत सारे बिना हेलमेट के जा रहे हैं, आप लोगों ने उन लोगों को चालान भी काटे हैं, तो आए दिन ये सब मतलब ये रेगुलरली नहीं होता, पब्लिक का भी डिमांड है। अगर हम लोग रेगुलरली कर रहे हैं, अलग अलग जगहों पे कर रहे हैं और ये रेगुलरली हो रहा है। শ্রী রাকেশ সাহা এবং শ্রী ভোলা বণিক এই দুজনের বাড়িতে চুরির অভিযোগ, চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি। মামলার নাম্বার হচ্ছে 122/2024। সেই মামলাতে আমরা এই 3 জন চোরকে অ্যারেস্ট করেছিলাম, তারা এখন জেলে আছে। তো পরবর্তী সময়ে আমরা এই তাদের বাড়ি থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলংকারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম। এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই স্বর্ণ অলংকারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেব আদালতের আদেশ মূলে। তো এই হচ্ছে স্বর্ণ অলংকারগুলি। এগুলির বাজার মূল্য সবগুলি মিলিয়ে এখনকার বাজার মূল্য আনুমানিক 5 লাখ রুপিস হবে। হ্যাঁ, তো এগুলি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে।
বাকি আপনারা দেখতে পারেন এগুলি যেগুলি আছে। কি কি রয়েছে এগুলোর মধ্যে একটু বলেন, কি কি রয়েছে? এই তো আমাদের গোল্ডের ব্যাঙ্গেল রয়েছে, শাখা রয়েছে, চেইন রয়েছে, আংটি রয়েছে। কিছু কিছু জিনিসকে ওরা চোররা ভেঙেছিল, যেরকম এগুলির গোল্ডগুলি আছে, ইয়াররিং আছে। কতজন জড়িত ছিল এই ৩ জন চোর ছিল জড়িত, তারা এখন জেলে আছে। তাদের নাম দাম কি জানতে পেরেছেন? একজনের নাম হচ্ছে সায়ন সরকার, একজনের নাম হচ্ছে প্রীতম থাপা, আরেকজনের নাম হচ্ছে শ্রী রাজু দাস। তাদের যা যা হারিয়েছে সব কি পাওয়া গিয়েছে? ম্যাক্সিমাম পাওয়া গেছে। কালকে রাত্রেবেলা ওই কিছু গ্রামের লোক বজেন্দ্রনগর গ্রামের লোক, তারা একটি লোক, তার নাম হলো বাদল দাস, তাকে একজনের গরু, লক্ষ্মীনারায়ণের একটি গরু, দেখা গরু বেঁধে রাখিছিল। তাই নিয়ে বলে রাত্রেবেলায় প্রায় 10টার সময় এখান থেকে খুলে নিয়ে যাচ্ছিল। তারপরে তার ছোট ছেলে দেখে তার বাবারে কয়, তারপরে তার বাবা এটা দেখে তার পিছে দৌড়ে দিয়ে তাকে ধরে ফেলে। এরপরে গ্রামের লোককেও খবর দেয়, তারপরে সে এখানে তাকে আটক করে এবং পরবর্তীতে থানা পুলিশ আমরা গিয়ে তাকে তুলে দিয়ে আসে। কি নাম তার নাম বাদল দাস। বাড়ি হইল বজেন্দ্রনগর, সরলা, ওয়ার্ড নম্বর 4। স্যার কিন্তু একটু কাজই করে না, আর ডেইলি বাইক লিয়া ঘুরে রাখে, চুরি করিয়া এটা করে। কালকে আমরা গরু অলরেডি ছাড়িয়া দিছিল, মানে চুরি করা তাইছিল, তো আমরা হাতে নাতে ধরছি, তারে ধরিয়ে সারিয়া পরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করছি। কোন থানা? প্রথমতলা থানা। আর ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? ঘটনাটা হয়েছে তোমার বজেন্দ্রনগর। কয়টা গরু নিছে? গরু কালকে একটা নিছিল, নিয়ে এটা আমরা ধরিয়া লিছি। এটা ধরার পরে তারে পাকড়াইছি, পাকড়ানোর পরে মানে সবাই পাকড়াইছি আমরা, পাকড়ানোর পরে এটা ওই থানার হয়েছে। তার নামটা কি? থানা হয়েছে বাদল দাস যে চুরি করছে। বাদল দাস। এরকম কয়টা বাড়িতে করছে? অলরেডি তোমার 6-7 বাড়ি অলরেডি চুরি করছে। আপনারা এখন কি চাইতেছেন? এমন চাইতেছি মানে দিছি, এমন থানা চাইছি আমরা, এখন সুষ্ঠু বিচার চাই আর এটাই। আমরা যারা চুরি টারি উঠতেছে প্রশাসন কিতা করে এখন দেখার নেই। এটা কি কারণে করা হয়েছে এটা বলা মুশকিল। আমি যতটুকু খবর পেয়েছি ইনভেস্টিগেটিং অফিসারের কাছে, আমাদের কোর্ট প্রেমিসেসে কিছুদিন আগে অমিত আচার্য বলে একজনকে অ্যাসাল্ট করা হয়েছিল, সাম আননোন মিসক্রিয়েন্ট। পরবর্তী সময়ে কলকাতা চিকিৎসা চলাকালীন ছেলেটা মারা গেছে। এরপরে পশ্চিম থানায় একটা মামলা হয়েছে। মামলার পরে এখন পর্যন্ত বেশ কয়েকজন মুহুরি এবং আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করেছে এই মামলায়। তারা আবার জামিনেও হয়ে গেছে। আজকে শুনলাম নয়ন মজুমদার, সে একজন অ্যাডভোকেট ক্লার্ক, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছে, সাংবাদিক বন্ধুরাও বলছে যে কোর্ট প্রেমিসেস থেকে কাউকে অ্যারেস্ট করতে পারে কিনা। এরকম কোনো ধরাবাঁধা কোনো আইন নেই, পারবে না পারবে এরকম কোনো কিছু নেই। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে ঘটনাস্থলটা কোর্ট প্রেমিসেসের ভিতরে, সুতরাং এখানে তদন্ত পুলিশ করতেই পারে, এর জন্য কোনো রকমের ওজোর আপত্তি চলবে না। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন কোনো নাগরিক আদালত চত্বরে বিচার চাইতে আসে, কোনো কেসে মামলায় হাজিরা দিতে আসে, সেই ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। তবে যেহেতু এই কেসটাতে, অমিত আচার্যের মার্ডার কেসটাতে নয়ন মজুমদারের নাম ইনভেস্টিগেশন চলাকালে রিভিল করেছে,
পুলিশ সেই ক্ষেত্রে তাকে এখান থেকে অ্যারেস্ট করতেই পারে। এতে বেআইনি কিছু হয়েছে বলে আমার জানা নাই, কারণ আয়ু বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ওনারা আগেই পারমিশন নিয়েছেন, সুতরাং তারা এখানে অ্যারেস্ট করাটা জাস্টিফাইড। এবং নয়ন মজুমদার অ্যারেস্ট হয়েছে এটা মিন করে না যে সে দোষী সাব্যস্ত হয়ে গেছে। তদন্তের সাথে অনেক সময় 5-6 জনকে পুলিশ ডিটেইন করে, পরবর্তী সময়ে দেখা যায় 2 জনকে অ্যারেস্ট দেখানো হয়। এই ক্ষেত্রেও নয়ন মজুমদারকে আদৌ অ্যারেস্ট দেখানো হবে না ওকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেবে সেটা আমি বলতে পারছি না। কোর্ট চত্বরে এরকম একটি ঘটনা এসেছেন, কিভাবে দেখছেন, কি বলবেন? নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, কিন্তু এখন আমাদের কাছে পুলিশ এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য। ওনারা ইনরাইটিং প্রেয়ার করেছে, আমরা সম্মত হয়েছি। আমাদের বার কমপ্লেক্সে যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলি ছিল সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আপনার নাম পরিচয়? আমি প্রেসিডেন্ট ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন মৃণাল কান্তি বিশ্বাস। আপনারা জানেন আগরতলা কোর্ট চত্বরে 2023-এ অমিত আচার্য একজন মৌরি ছিল, তাকে আক্রমণ করা হয়েছে এবং পরবর্তী সময় তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে অমিত আচার্যের বাবার কমপ্লেন মূলে 2023-এ একটা আমরা কেস রেজিস্টার করি, যার নাম্বার 174/2023 হত্যার মামলা আমরা রেজিস্টার করি। এবং এই মামলায় আগেও অ্যাডভোকেট এবং মৌরি সহ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে মৌরি নয়ন মজুমদারকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। কোথা থেকে তাকে আটক করা হয়েছে? তাকে কোর্টের কাছ থেকে আমরা অ্যারেস্ট করেছি। এটি গোপন সূত্রে খবর পাই যে গৌরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে। সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের যৌথ টিম আমরা গৌরাঙ্গটিলায় আসি। এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট 31টি এলপিজি সিলিন্ডার পাই। একটি ঘরে দুটো ঘরে মজুত রাখা অবস্থায় পেয়েছি। এর মধ্যে 19টি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার, এলপিজি ভর্তি সিলিন্ডার, আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার। তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্ত করেছি। কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি, ব্লু বুক যেগুলোকে বলে, এগুলো আমরা পেয়েছি। সমস্ত সিলিন্ডার এবং ব্লু বুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কি কারণে এসেছে, এগুলো আমরা তদন্ত করে দেখব। আমরা তেলিয়ামুড়া থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন, সিকিউরিটি স্টাফরা। আমরা যেটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে এটা একটা বিপজ্জনক প্রবণতা যে কোনো ধরনের লাইসেন্স নেই এবং এই গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গায় রাখা যায় না, যে কোনো জায়গায় মজুত রাখা যায় না। গ্যাসের সিলিন্ডার মজুত রাখার জন্য নির্দিষ্ট গোডাউন রয়েছে। এটা ভারত সরকারের অনুমোদিত গোডাউন, যে জায়গায় থাকে গ্যাস এজেন্সিগুলো ওখানে ভরা সিলিন্ডার, খালি সিলিন্ডার এগুলো রাখতে পারে। এছাড়া এক্সটেনশন কাউন্টার থাকে, সেগুলো দিনে দিনে অপারেট করা হয়। কিন্তু এভাবে দিন রাত্র মিলিয়ে এভাবে যে 19টা সিলিন্ডার এখানে রয়েছে, মজুত রয়েছে ভরা সিলিন্ডার, এটা এই টোটাল এলাকার জন্য, গোটা এলাকার জন্য ভীষণ বিপজ্জনক। যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয় তাহলে শুধু এই নির্দিষ্ট বাড়িটি নয়, পুরো এলাকা এবং এলাকাবাসীর ভয়ানক বিপদ হতে পারে। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এগুলো এখন বাজেয়াপ্ত করলাম। আমরা তদন্ত করে দেখব কিভাবে এসছে, কোত্থেকে এসছে, কেন এসছে, এরপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী এভাবে সিলিন্ডার রাখা বেআইনি। স্যার, আনুমানিক বাজার মূল্য কিরকম হবে বাজেয়াপ্তকৃত সিলিন্ডারগুলোর? বাজার মূল্য এখন গ্যাসের যা একটি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডারের যা দাম আছে প্রায় 1000 টাকা, সেই অর্থে পুরো 1000 টাকা নয় কিন্তু প্রায় 1000 টাকা, সেই অর্থে এখানে প্রায় 31টি সিলিন্ডার হয়েছে, প্রায় 31 থেকে 31,000 টাকার বাজার মূল্য হবে। কিন্তু এর মধ্যে খালি সিলিন্ডারও রয়েছে, ফলে সবটা দাম ওইভাবে হবে না। শুনলেন আপনারা, দেখলেন এক একটা ছোট ছোট বিষয়। এই বিষয়গুলো আপাতভাবে ছোট মনে হলেও আমাদের প্রত্যেকের
সংঘবদ্ধ চেষ্টায় আমরা যদি প্রতিদিন এ যাবতীয় বিষয়গুলোকে আরো বেশি বেশি করে ঘটতে দেখি, তাহলে আদতে আমার আপনার চারপাশের নানা অন্যায় প্রকাশ্যে আসবে। আমরা জানবো আমাদের এলাকায় কোথায় কিভাবে বিভিন্ন স্তরে মানুষ নানা চক্রের সহযোগিতা নিয়ে অন্যায় করে চলেছে। মাছ বিক্রি থেকে সবজি বিক্রি, মাংস থেকে সিলিন্ডার মজুত রাখা, সবখানেই 2 নম্বরীর নানা ধরনের চক্র কিন্তু আছে। সৎ ব্যবসায়ী, সৎ ক্রেতা এবং প্রশাসনের তরফেও সমস্তটার মধ্যে সততা বজায় রেখে বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা ঠিকঠাক হচ্ছে তো? আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়টি নিয়ে যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন মনে রাখতে হবে আমরা প্রধানত চাইছি দুটো বিষয়। এক, আমি আপনি আমরা এই অন্যায়গুলোকে প্রতিরোধ করার জন্য কিংবা এই অন্যায়গুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করার ক্ষেত্রে কি এবং কেমন ভূমিকা পালন করছি। ঠিক একইভাবে এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা এই বিষয়গুলো সম্পর্কে কতটা সজাগ, সচেতন, নাকি প্রযুক্তি তাদেরকে এক পাশে ঠেলে দিচ্ছে, এক দিকে ঠেলে দিচ্ছে। দেখুন, I don't want to talk personal language. You have tampered the motor vehicle number plate and we are seizing in Motor Vehicles Act section 167. Okay? I will, you remove your driving license, I will take it. Come to Astambal office, pay the challan. I'm sorry sir, you have tampered the vehicle. That is a very big mistake. हम लोग तो ये स्पेशल एनफोर्समेंट कर रहे हैं, स्पेशल एनफोर्समेंट ड्राइव कर रहे हैं, तो ये रेगुलरली हम लोग करते रहते हैं। इट इज आवर ड्यूटी। देखा जा रहा है बहुत सारे बिना हेलमेट के जा रहे हैं, आप लोगों ने उन लोगों को चालान भी काटे हैं, तो आए दिन ये सब मतलब ये रेगुलरली नहीं होता, पब्लिक का भी डिमांड है। हम लोग रेगुलरली कर रहे हैं, अलग अलग जगहों पे कर रहे हैं और ये रेगुलरली हो रहा है। শ্রী রাকেশ সাহা এবং শ্রী ভোলাবনি এই দুজনের বাড়িতে চুরির অভিযোগ চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি। মামলার নাম্বার হচ্ছে 122/2024। সেই মামলাতে আমরা এই 3 জন চোরকে অ্যারেস্ট করেছিলাম, তারা এখন জেলে আছে। তো পরবর্তী সময়ে আমরা এই তাদের বাড়ির থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলংকারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম। এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই স্বর্ণ অলংকারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেব আদালতের আদেশ মূলে। তো এই হচ্ছে স্বর্ণ অলংকারগুলি, এগুলির বাজার মূল্য সবগুলি মিলিয়ে এখনকার বাজার মূল্য আনুমানিক 5 লাখ রুপিস হবে। হ্যাঁ, তো এগুলি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে। বাকি আপনারা দেখতে পারেন এগুলি যেগুলি আছে। কি কি রয়েছে কি কি রয়েছে? এই তো আমাদের গোল্ডের ব্যাঙ্গেল রয়েছে, শাখা রয়েছে, চেইন রয়েছে, আংটি রয়েছে। কিছু কিছু জিনিসকে ওরা চোররা ভেঙেছিল, যেরকম এগুলির গোল্ডগুলি আছে, ইয়াররিং আছে। কতজন জড়িত ছিল? এই 3 জন চোর ছিল জড়িত, তারা এখন জেলে আছে। তাদের নাম দাম কি জানতে পেরেছেন? একজনের নাম হচ্ছে সায়ন সরকার, একজনের নাম হচ্ছে প্রীতম থাপা, আরেকজনের নাম হচ্ছে শ্রী রাজু দাস। তাদের যা যা হারিয়েছে সব কি পাওয়া গিয়েছে? ম্যাক্সিমাম পাওয়া গেছে। কালকে রাত্রেবেলা ওই কিছু গ্রামের লোক বজেন্দ্রনগর
গ্রামের লোক, তারা একটি লোক, তার নাম হলো বাদল দাস, তাকে একজনের গরু, লক্ষ্মীনারায়ণের একটি গরু, দেখা গরু বেঁধে রাখিছিল। তাই নিয়ে হলে রাত্রেবেলায় প্রায় 10টার সময় এখান থেকে খুলে নিয়ে যাচ্ছিল। তারপরে তার ছোট ছেলে দেখে তার বাবারে কয়, তারপরে তার বাবা এটা দেখে তার পিছে দৌড়ে দিয়ে তাকে ধরে ফেলে। এরপরে গ্রামের লোককেও খবর দেয়, তারপরে সে এখানে তাকে আটক করে এবং পরবর্তীতে থানা পুলিশ আমরা গিয়ে তাকে নিয়ে আসে। কি নাম তার নাম বাদল দাস। বাড়ি হইল বজেন্দ্রনগর, সরলা, ওয়ার্ড নাম্বার 4। স্যার কিন্তু একটু কাজই করে না, আর ডেইলি বাইক লিয়া ঘুরে রাখে, চুরি করিয়া এটা করে। কালকে আমরা গরু অলরেডি সারিয়া দিছিল, মানে চুরি করা তাইছিল, তো আমরা হাতে নাতে ধরছি তারে, ধরিয়া সারিয়া পরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করছি। কোন থানা? প্রথমতলা থানা। আর ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? ঘটনাটা হয়েছে তোমার বজেন্দ্রনগর। কয়টা গরু নিছে? গরু কালকে একটা নিছিল, নিয়ে এটা আমরা ধরিয়ালিছি। এটা ধরার পরে তারে পাকড়াইছি, পাড়ানোর পরে মানে সবাই পাকড়াইছি আমরা, পাকড়ানোর পরে এটা ওই থানার দিয়ে হয়েছে। তার নামটা কি? তার নাম হচ্ছে বাদল দাস। বাদল দাস যে চুরি করছে? বাদল দাস। এরকম কয়টা বাড়িতে করছে? অলরেডি তোমার 6-7 বাড়ি অলরেডি চুরি করছে। আপনারা এখন কি চাইতেছেন? যেমন চাইতেছি মানে দিছি, এখন থানা চাইছি আমরা, এখন সুষ্ঠু বিচার চাই আর এটাই। আমরা যারা চুরি চারি হইতেছে প্রশাসন কিতা করে এখন দেখা যাবে। এটা বলা মুশকিল। আমি যতটুকু খবর পেয়েছি ইনভেস্টিগেটিং অফিসারের কাছে, আমাদের কোর্ট প্রেমিসেসে কিছুদিন আগে অমিত আচার্য বলে একজনকে অ্যাসাল্ট করা হয়েছিল, সাম আননোন মিসক্রিয়েন্ট। পরবর্তী সময়ে কলকাতা চিকিৎসা চলাকালীন ছেলেটা মারা গেছে। এরপরে পশ্চিম থানায় একটা মামলা হয়েছে। মামলার পরে এখন পর্যন্ত বেশ কয়েকজন মুহুরি এবং আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করেছে এই মামলায়। তারা আবার জামিনেও হয়ে গেছে। আজকে শুনলাম নয়ন মজুমদার, সে একজন অ্যাডভোকেট ক্লার্ক, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছে, সাংবাদিক বন্ধুরাও বলছে যে কোর্ট প্রেমিসেস থেকে কাউকে অ্যারেস্ট করতে পারে কিনা। এরকম কোনো ধরাবাঁধা কোনো আইন নেই, পারবে না পারবে এরকম কোনো কিছু নেই। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে ঘটনাস্থলটা কোর্ট প্রেমিসেসের ভিতরে, সুতরাং এইখানে তদন্ত পুলিশ করতেই পারে, এর জন্য কোনো রকমের ওজোর আপত্তি চলবে না। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যখন কোনো নাগরিক আদালত চত্বরে বিচার চাইতে আসে, কোনো কেসে মামলায় হাজিরা দিতে আসে, সেই ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। তবে যেহেতু এই কেসটাতে, অমিত আচার্যের মার্ডার কেসটাতে নয়ন মজুমদারের নাম ইনভেস্টিগেশন চলাকালে রিভিল করেছে পুলিশ, সেই ক্ষেত্রে তাকে এখান থেকে অ্যারেস্ট করতেই পারে। এতে বেআইনি কিছু হয়েছে বলে আমার জানা নাই, কারণ আয়ু বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ওনারা আগেই পারমিশন নিয়েছেন, সুতরাং তারা এখানে অ্যারেস্ট করাটা জাস্টিফাই। এবং নয়ন মজুমদার অ্যারেস্ট হয়েছে, এটা মিন করে না যে সে দোষী সাব্যস্ত হয়ে গেছে। তদন্তের সাথে অনেক সময় 5-6 জনকে পুলিশ ডিটেন করে, পরবর্তী সময়ে দেখা যায় 2 জনকে অ্যারেস্ট দেখানো হয়। এই ক্ষেত্রেও নয়ন মজুমদারকে আদৌ অ্যারেস্ট দেখানো হবে না ওকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেবে, সেটা আমি বলতে পারছি না। কোর্ট চত্বরে এরকম একটি ঘটনা এসেছেন, কিভাবে দেখছেন? কি বলবেন? নিঃসন্দেহে নিন্দনীয় ঘটনা, কিন্তু এখন আমাদের কাছে পুলিশ এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য। ওনারা ইনরাইটিং প্রেয়ার করেছে, আমরা সম্মত হয়েছি। আমাদের বার কমপ্লেক্সে যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলি ছিল, সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। আপনার নাম পরিচয়?
আমি প্রেসিডেন্ট ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন মৃণাল কান্তি বিশ্বাস। আপনারা জানেন আগরতলা কোর্ট চত্বরে 2023-এ অমিত আচার্য একজন মৌরি ছিল, তাকে আক্রমণ করা হয়েছে এবং পরবর্তী সময় তার মৃত্যু হয়েছে। এই বিষয়ে অমিত আচার্যের বাবার কমপ্লেন মূলে 2023-এ একটা আমরা কেস রেজিস্টার করি, যার নাম্বার 174/2023 হত্যার মামলা আমরা রেজিস্টার করি এবং এই মামলায় আগেও অ্যাডভোকেট এবং মৌরি সহ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে আমরা গোপন খবরের ভিত্তিতে মৌরি নয়ন মজুমদারকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকাল তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। কোথা থেকে তাকে আটক করা হয়েছে? তাকে কোর্টের কাছ থেকে আমরা অ্যারেস্ট করেছি। এটি গোপন সূত্রে খবর পাই যে গৌরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে। সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের যৌথ টিম আমরা গৌরাঙ্গটিলায় আসি। এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট 31টি এলপিজি সিলিন্ডার পাই। একটি ঘরে দুটো ঘরে মজুত রাখা অবস্থায় পেয়েছি। এর মধ্যে 19টি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার, এলপিজি ভর্তি সিলিন্ডার, আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার। তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্ত করেছি। কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি, ব্লু বুক যেগুলোকে বলে, এগুলো আমরা পেয়েছি। সমস্ত সিলিন্ডার এবং ব্লু বুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কি কারণে এসেছে, এগুলো আমরা তদন্ত করে দেখব। আমরা তেলিয়ামুড়া থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন, সিকিউরিটি স্টাফরা। আমরা যেটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে এটা একটা বিপজ্জনক প্রবণতা যে কোনো ধরনের লাইসেন্স নেই এবং এই গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গায় রাখা যায় না, যে কোনো জায়গায় মজুত রাখা যায় না। গ্যাসের সিলিন্ডার মজুত রাখার জন্য নির্দিষ্ট গোডাউন রয়েছে। এটা ভারত সরকারের অনুমোদিত গোডাউন, যে জায়গায় থাকে গ্যাস এজেন্সিগুলো, ওখানে ভরা সিলিন্ডার, খালি সিলিন্ডার এগুলো রাখতে পারে। এছাড়া এক্সটেনশন কাউন্টার থাকে, সেগুলো দিনে দিনে অপারেট করা হয়। কিন্তু এভাবে দিন রাত্র মিলিয়ে এভাবে যে 19টা সিলিন্ডার এখানে রয়েছে, মজুত রয়েছে ভরা সিলিন্ডার, এটা এই টোটাল এলাকার জন্য, গোটা এলাকার জন্য ভীষণ বিপজ্জনক। যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয় তাহলে শুধু এই নির্দিষ্ট বাড়িটি নয়, পুরো এলাকা এবং এলাকাবাসীর ভয়ানক বিপদ হতে পারে। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা এগুলো এখন বাজেয়াপ্ত করলাম। আমরা তদন্ত করে দেখব কিভাবে এসছে, কোত্থেকে এসছে, কেন এসছে, এরপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী এভাবে সিলিন্ডার রাখা বেআইনি। স্যার, আনুমানিক বাজার মূল্য কিরকম হবে বাজেয়াপ্তকৃত সিলিন্ডারগুলোর? বাজার মূল্য এখন গ্যাসের যা একটি এলপিজি ডোমেস্টিক সিলিন্ডারের যা দাম আছে প্রায় 1000 টাকা, সেই অর্থে পুরো 1000 টাকা নয় কিন্তু প্রায় 1000 টাকা, সেই অর্থে এখানে প্রায় 31টি সিলিন্ডার হয়েছে, প্রায় 31 থেকে 31,000 টাকার বাজার মূল্য হবে। কিন্তু এর মধ্যে খালি সিলিন্ডারও রয়েছে, ফলে সবটা দাম ওইভাবে হবে না। এইরকম একটি অবস্থানে দাঁড়িয়ে যখন প্রতি রাতে আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে আসুন আমরা মিলে মিশে একটা সুন্দর চারপাশকে জঞ্জাল মুক্ত, এখানে জঞ্জাল মানে শুধুই পথের আবর্জনা নয়, আমাদের মনের যে জঞ্জাল, চারপাশে কুচক্রদের যা জঞ্জাল, সেগুলোকে দূরে সরাই। ঠেলে ঠেলে প্রতিদিন আমি আপনি আমাদের চারপাশকে আরো সতেজ এবং সুন্দর করি। আমাদের প্রতি রাতের ভাবনায় আপনারা থাকেন, আপনারা মানে আমরাও থাকি, এবং আমরা চাই আমাদের ছেলে মেয়েরা, আমাদের সন্তান সন্ততিরা তারা বড় হোক এমন একটি পরিবেশে, যে পরিবেশ মানবতার কথা বলবে, যে পরিবেশ ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, ধনী গরিবে বিভেদের কথা বলবে না, যে পরিবেশে এখনো মানব পাচারকারীরা ধরা পড়বে না, যে পরিবেশে এই রকম ভাবে একটি পাড়াকে
জ্বালিয়ে দেওয়ার জন্য বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার কেউ মজুত রাখবে না। কিছু পয়সার লোভে 2 নম্বরই পথে যারা রোজগার করে চলেছেন আমাদেরই চারপাশে, তাদেরকে ধরা, তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে ধরে পুলিশ প্রশাসন বা সাধারণ প্রশাসনের নজরে নিয়ে আসা, এই সবের দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। সবটাই প্রশাসন আর পুলিশ করতে পারবে না। আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের উপর চাপ, তাও আমাদেরই করতে হবে। তাদেরকে বলতে হবে, বোঝাতে হবে আমরা এটা চাই না, এবং তাতে করে আমাদের চারপাশ আরো সুন্দর হবে। এই যে সুন্দর এবং সুন্দরের চারপাশকে গড়ে তোলার একটি প্রতিযোগিতা, তা মনে মনে যদি লালন করতে হয়, সেখানে আমাকে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমরা প্রতি রাতে এই বিশ্বাসটুকু নিয়ে আপনাদের কাছে আসি এবং চারপাশে ভালো ঘটনাগুলো যেমন দেখাই, তেমনি মন্দ ঘটনাগুলো নজরে আনার চেষ্টা করি, যাতে করে আমরা এই দুইয়ের মধ্যে একটি তফাৎ নির্ণয় করতে পারি। আর এই তফাৎ নির্ণয়ের মধ্য দিয়ে আমরা যদি আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারি, আপত্তি কোথায়? দেখুন, लोग तो ये स्पेशल एनफोर्समेंट कर रहे हैं, स्पेशल एनफोर्समेंट ड्राइव कर रहे हैं, तो ये रेगुलरली हम लोग करते रहते हैं। इट इज आवर ड्यूटी। देखा जा रहा है बहुत सारे बिना हेलमेट के जा रहे हैं, आप लोगों ने उन लोगों को चालान भी काटे हैं। तो आए दिन ये सब मतलब ये रेगुलरली नहीं होता, पब्लिक का भी डिमांड है। हम अगर लोग रेगुलरली कर रहे हैं, अलग अलग जगहों पे कर रहे हैं और ये रेगुलरली हो रहा है। শ্রী রাকেশ সাহা এবং শ্রী ভোলাবনি এই দুজনের বাড়িতে চুরির অভিযোগ চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি। মামলার নাম্বার হচ্ছে 122/2024। সেই মামলাতে আমরা এই 3 জন চোরকে অ্যারেস্ট করেছিলাম, তারা এখন জেলে আছে। তো পরবর্তী সময়ে আমরা এই তাদের বাড়ির থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলংকারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম। এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই স্বর্ণ অলংকারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেব আদালতের আদেশ মূলে। তো এই হচ্ছে স্বর্ণ অলংকারগুলি। এগুলির বাজার মূল্য সবগুলি মিলিয়ে এখনকার বাজার মূল্য আনুমানিক 5 লাখ রুপিস হবে। হ্যাঁ, তো এগুলি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে। বাকি আপনারা দেখতে পারেন এগুলি যেগুলি আছে। কি কি রয়েছে কি কি রয়েছে? এই তো আমাদের গোল্ডের ব্যাঙ্গেল রয়েছে, শাখা রয়েছে, চেইন রয়েছে, আংটি রয়েছে। কিছু কিছু জিনিসকে ওরা চোররা ভেঙেছিল, যেরকম এগুলির গোল্ডগুলি আছে, ইয়াররিং আছে। কতজন জড়িত ছিল? এই 3 জন চোর ছিল জড়িত, তারা এখন জেলে আছে। তাদের নাম দাম কি জানতে পেরেছেন? একজনের নাম হচ্ছে সায়ন সরকার, একজনের নাম হচ্ছে প্রীতম থাপা, আরেকজনের নাম হচ্ছে শ্রী রাজু দাস। তাদের যা যা হারিয়েছে সব কি পাওয়া গিয়েছে? ম্যাক্সিমাম পাওয়া গেছে। কালকে রাত্রেবেলা ওই কিছু গ্রামের লোক, বজেন্দ্রনগর গ্রামের লোক, তারা একটি লোক, তার নাম হলো বাদল দাস, তাকে একজনের গরু, লক্ষ্মীনারায়ণের একটি গরু, দেখা গরু বেঁধে রাখিছিল। তাই নিয়ে হলে রাত্রেবেলায় প্রায় 10টার সময় এখান থেকে তুলে নিয়ে যাচ্ছিল। তারপরে তার ছোট ছেলে দেখে তার বাবারে কয়, তারপরে তার বাবা এটা দেখে তার পিছে তুলে দিয়ে তাকে ধরে ফেলে। এরপরে গ্রামের লোককেও খবর দেয়, তারপরে সে এখানে তাকে আটক করে এবং পরবর্তীতে থানা পুলিশ আমরা গিয়ে তাকে তুলে দিয়ে আসে। কি নাম তার নাম বাদল দাস। বাড়ি হইল বজেন্দ্রনগর, সরলা, ওয়ার্ড নম্বর 4। স্যার কিন্তু একটু কাজই করে না, আর ডেইলি বাইক লিয়া ঘুরে রাতে চুরি করিয়া ইচ্ছা করে। কালকে আমরা গরু অলরেডি সারিয়া দিছিল, মানে চুরি করা তাইছিল। তো আমরা হাতে নাতে ধরছি, তারে ধরিয়া সারিয়া পরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করছি। কোন থানা? প্রথমতলা থানা। আর ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? ঘটনাটা হয়েছে তোমার বজেন্দ্রনগর। কয়টা গরু নিছে? গরু কালকে একটা নিছিল, নিয়ে এটা আমরা ধরিয়া লিছি। ধরার পরে তারে পাকড়াইছি, পাড়ানোর পরে মানে সবে পাকড়াইছি আমরা, পাকড়ানোর পরে এটা ওই থানার দিয়ে হয়েছে। তার নামটা কি? তার নাম হচ্ছে বাদল দাস। বাদল দাস যে চুরি করছে? বাদল দাস। এরকম কয়টা বাড়িতে করছে? অলরেডি তোমার 6-7 বাড়ি অলরেডি চুরি করছে। আপনারা এখন কি চাইতেছেন? যেমন চাইতেছি মানে দিছি, যেমন থানা চাইছি আমরা, এখন সুষ্ঠু বিচার চাই আর এটাই।
আমরা যারা চুরি টারি হইতেছে সহযোগিতা আমরা সমানভাবে প্রতি রাতের মতোই চাই, তখন আরেকবার আপনাদেরকে বলতে হবে, নিজেদেরকেই বলতে হবে, আমরা পারবো। আমরা পারবো কারণ আমরা মিলেমিশে প্রত্যেক দিন যদি পুলিশ প্রশাসনকে সাহায্য করি, এবং আমি বারবার যে কথাটা বলি, সরকার যে হেল্পলাইন নম্বরগুলো আমাদেরকে দিয়ে রেখেছে সেখানে আমাদের পরিচয় গোপন থাকে, সেখানে টেলিফোন করে কোথায় কি হচ্ছে, কি কি অন্যায় আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তা যদি প্রশাসনের নজরে আনি, আমরা নিশ্চিত অপরাধ কমবে। অপরাধ হতেও থাকবে পাল্লা দিয়ে, কিন্তু সেগুলোকে ধরা এবং প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে আমার আপনার ভূমিকায় সেগুলোকে নিচে নামিয়ে আনার দায় কিন্তু প্রত্যেকের নিতে হবে। দেখতে থাকি এই বিষয়গুলো, শেষ করি আজকের এই আয়োজন। আগামীকাল নতুন কোনো বিষয় আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। लोग तो ये स्पेशल एनफोर्समेंट कर रहे हैं, स्पेशल एनफोर्समेंट ड्राइव कर रहे हैं, तो ये रेगुलरली हम लोग करते रहते हैं। इट इज आवर ड्यूटी। देखा जा रहा है बहुत सारे बिना हेलमेट के जा रहे हैं, आप लोगों ने उन लोगों को चालान भी काटे हैं, तो आए दिन ये सब मतलब ये रेगुलरली नहीं होता, पब्लिक का भी डिमांड है। हम अगर लोग रेगुलरली कर रहे हैं, अलग अलग जगहों पे कर रहे हैं और ये रेगुलरली हो रहा है। শ্রী রাকেশ সাহা এবং শ্রী ভোলাবনি এই দুজনের বাড়িতে চুরির অভিযোগ চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে আমরা একটি মামলা নিয়ে তদন্ত শুরু করি। মামলার নাম্বার হচ্ছে 122/2024। সেই মামলাতে আমরা এই 3 জন চোরকে অ্যারেস্ট করেছিলাম, তারা এখন জেলে আছে। তো পরবর্তী সময়ে আমরা এই তাদের বাড়ির থেকে চুরি হওয়া যে স্বর্ণ অলংকারগুলি আছে সেগুলি আমরা উদ্ধার করেছিলাম। এখন আজকে আমরা মাননীয় আদালতের আদেশ মূলে এই স্বর্ণ অলংকারগুলি আমরা সেই তাদের প্রকৃত মালিক শ্রী ভোলা বণিক এবং শ্রী রাকেশ সাহার কাছে আমরা তাদেরকে আমরা দিয়ে দেব আদালতের আদেশ মূলে। তো এই হচ্ছে স্বর্ণ অলংকারগুলি, এগুলির বাজার মূল্য সবগুলি মিলিয়ে এখনকার বাজার মূল্য আনুমানিক 5 লাখ রুপিস হবে। হ্যাঁ, তো এগুলি আমরা সক্ষম হয়েছি উদ্ধার করতে। বাকি আপনারা দেখতে পারেন এগুলি যেগুলি আছে। কি কি রয়েছে কি কি রয়েছে? এই তো আমাদের গোল্ডের ব্যাঙ্গেল রয়েছে, শাখা রয়েছে, চেইন রয়েছে, আংটি রয়েছে। কিছু কিছু জিনিসকে ওরা চোররা ভেঙেছিল, যেরকম এগুলির গোল্ডগুলি আছে, ইয়াররিং আছে। কতজন জড়িত ছিল? এই 3 জন চোর ছিল জড়িত, তারা এখন জেলে আছে। তাদের নাম দাম কি জানতে পেরেছেন? একজনের নাম হচ্ছে সায়ন সরকার, একজনের নাম হচ্ছে প্রীতম থাপা, আরেকজনের নাম হচ্ছে শ্রী রাজু দাস। তাদের যা যা হারিয়েছে সব কি পাওয়া গিয়েছে? ম্যাক্সিমাম পাওয়া গেছে। কালকে রাত্রেবেলা ওই কিছু গ্রামের লোক বজেন্দ্রনগর গ্রামের লোক, তারা একটি লোক, তার নাম হলো বাদল দাস, তাকে একজনের গরু, লক্ষ্মীনারায়ণের একটি গরু, দেখা গরু বেঁধে রাখিছিল। তাই নিয়ে বলে রাত্রেবেলায় প্রায় 10টার সময় এখান থেকে খুলে নিয়ে যাচ্ছিল। তারপরে তার ছোট ছেলে দেখে তার বাবারে কয়, তারপরে তার বাবা এটা দেখে তার পিছে দৌড়ে দিয়ে তাকে ধরে ফেলে। এরপরে গ্রামের লোককেও খবর দেয়, তারপরে সে এখানে তাকে আটক করে এবং পরবর্তীতে থানা পুলিশ আমরা গিয়ে তাকে তুলে নিয়ে আসে। কি নাম তার? তার নাম বাদল দাস। বাড়ি হইল বজেন্দ্রনগর, সরলা, ওয়ার্ড নাম্বার 4। স্যার কিন্তু একটু কাজই করে না, আর ডেইলি বাইক লিয়া ঘুরে রাখে, চুরি করিয়া ইচ্ছা করে। কালকে আমরা গরু অলরেডি সারিয়া দিছিল, মানে চুরি করা তাইছিল, তো আমরা হাতে নাতে ধরছি, তারে ধরিয়া সারিয়া পরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করছি। কোন থানা? প্রথমতলা থানা। আর ঘটনাটা কোন জায়গায় হয়েছিল? ঘটনাটা হয়েছে তোমার বজেন্দ্রনগর। কয়টা গরু নিছে? গরু কালকে একটা নিছিল, নিয়ে এটা আমরা ধরিয়ালিছি। ধরার পরে তারে পাকড়াইছি, পাকড়ানোর পরে মানে সবে পাকড়াইছি আমরা, পাকড়ানোর পরে এটা ওই থানার তো হয়েছে। তার নামটা কি? নাম হয়েছে বাদল দাস। বাদল দাস বাদল দাস যে চুরি করছে? বাদল দাস। এরকম কয়টা বাড়িতে করছে? অলরেডি তোমার 6-7 বাড়ি অলরেডি চুরি করছে। আপনারা এখন কি চাইতেছেন? এখন চাইতেছি মানে দিছি, এখন থানাতে আইছি আমরা, এখন সুষ্ঠু বিচার চাই। আর এটাই আমরা যারা চুরি টারি হইতেছে প্রশাসন কিতা করে এখন দেখা যাবে।
কে কি কারণে করা হয়েছে এটা বলা মুশকিল। আমি যতটুকু খবর পেয়েছি ইনভেস্টিগেটিং অফিসারের কাছে, আমাদের কোর্ট প্রেমিসেসে কিছুদিন আগে অমিত আচার্য বলে একজনকে অ্যাসাল্ট করা হয়েছিল, সাম আননোন মিসক্রিয়েন্ট। পরবর্তী সময়ে কলকাতা চিকিৎসা চলাকালীন ছেলেটা মারা গেছে। এরপরে পশ্চিম থানায় একটা মামলা হয়েছে। মামলার পরে এখন পর্যন্ত বেশ কয়েকজন মুহুরি এবং আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করেছে এই মামলায়। তারা আবার জামিনেও হয়ে গেছে। আজকে শুনলাম অমিত নয়ন মজুমদার, সে একজন অ্যাডভোকেট ক্লার্ক, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছে, সাংবাদিক বন্ধুরাও বলছে যে কোর্ট প্রেমিসেস থেকে কাউকে অ্যারেস্ট করতে পারে কিনা। এরকম কোনো ধরাবাঁধা কোনো আইন নেই, পারবে না পারবে এরকম কোনো কিছু নেই। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে ঘটনাস্থলটা কোর্ট প্রেমিসেসের ভিতরে, সুতরাং এখানে তদন্ত পুলিশ করতেই পারে, এর জন্য কোনো রকমের ওজোর আপত্তি এটা চলবে না। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যখন কোনো নাগরিক আদালত চত্বরে বিচার চাইতে আসে, কোনো কেসে মামলায় হাজিরা দিতে আসে, সেই ক্ষেত্রে তাকে অ্যারেস্ট করার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে। তবে যেহেতু এই কেসটাতে, অমিত আচার্যের মার্ডার কেসটাতে নয়ন মজুমদারের নাম ইনভেস্টিগেশন চলাকালে রিভিল করেছে পুলিশ, সেই ক্ষেত্রে তাকে এখান থেকে অ্যারেস্ট করতেই পারে। এতে বেআইনি কিছু হয়েছে বলে আমার জানা নাই, কারণ আয়ু বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ওনারা আগেই পারমিশন নিয়েছেন, সুতরাং তারা এখানে। এটি গোপন সূত্রে খবর পাই যে গৌরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে। সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের যৌথ টিম আমরা গৌরাঙ্গটিলায় আসি। এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট 31টি এলপিজি সিলিন্ডার পাই। একটি ঘরে, দুটো ঘরে মজুত রাখা অবস্থায় পেয়েছি। এর মধ্যে 19টি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার, এলপিজি ভর্তি সিলিন্ডার, আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার। তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্ত করেছি। কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি, ব্লু বুক যেগুলোকে বলে, এগুলো আমরা পেয়েছি। সমস্ত সিলিন্ডার এবং ব্লু বুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কি কারণে এসেছে, এগুলো আমরা তদন্ত করে দেখব। আমরা তেলিয়ামুড়া থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন, সিকিউরিটি স্টাফরা। আমরা যেটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে এটা একটা বিপজ্জনক প্রবণতা, যে কোনো ধরনের লাইসেন্স নেই এবং এই গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গায় রাখা যায় না, যে কোনো জায়গায় মজুত রাখা যায় না। গ্যাসের সিলিন্ডার মজুত রাখার জন্য নির্দিষ্ট গোডাউন রয়েছে। এটা ভারত সরকারের অনুমোদিত গোডাউন, যে জায়গায় থাকে গ্যাস এজেন্সিগুলো, ওখানে ভরা সিলিন্ডার, খালি সিলিন্ডার এগুলো রাখতে পারে। এছাড়া এক্সটেনশন কাউন্টার থাকে, সেগুলো দিনে দিনে অপারেট করা হয়। কিন্তু এভাবে দিন রাত্র মিলিয়ে এভাবে যে 19টা সিলিন্ডার এখানে রয়েছে, মজুত রয়েছে ভরা সিলিন্ডার, এটা এই টোটাল এলাকার জন্য, গোটা এলাকার জন্য ভীষণ বিপজ্জনক। যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয় তাহলে শুধু এই নির্দিষ্ট বাড়িটি নয়, পুরো এলাকা এবং এলাকাবাসীর ভয়ানক বিপদ হতে পারে। তো এই বিষয়টাকে মাথায় রেখে আমরা